যদি শাকিব ভাই যদি নায়ক হয় বা যদি ধরেন নিশো ভাই যদি মনে করেন এন্টি নায়ক টাইপের কিছু একটা হয়, দারুণ মানে কি যে হবে ওইটা, মানে একদম স্ক্রিনে আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, একদম ঠিক বলছেন, একদম সত্যি। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে সঙ্গীত পরিচালক ইমন সাহা পরিচালিত প্রথম চলচ্চিত্র সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি। এই সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা সিয়াম নাসির, যাকে আমরা প্রায়ই দেখি মজার চরিত্রে অভিনয় করতে। তিনি খল চরিত্রে কেমন করেছেন জানতে হলে যেতে হবে সিনেমা হলে। আর এই সিনেমায় অভিনয়ের নেপথ্যের গল্প জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের আড্ডাবাজি। চলুন সরাসরি গল্প কথায় ডুব দেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, এবং নতুন সিনেমার গল্পে যেতেই চাই। দ্বিতীয়বারের মতো আপনাকে আসলে আমরা বড় পর্দায় দেখলাম সাইলেন্স আ মিউজিক্যাল জার্নিতে। আপনি সবাইকে আসলে চমকে দিয়েছেন, এটা বলতেই হবে। খল চরিত্রে অভিনয় করেছেন, দর্শকদের কাছ থেকে কেমন ফিডব্যাক পেয়েছেন সেটাই তো আগে জানতে চাই। যারা মুভিটা দেখেছে তারা সবাই খুব মানে পজিটিভ একটা রেসপন্স দিয়েছে। আর তার মধ্যে বড় কথা হচ্ছে আমার ডিরেক্টর, আমার ফ্যামিলি সবাই খুব বলছে মানে হয়ে গেছে আর কি, একটু ভালো হয়ে গেছে, এতটা আশা করিনি। আচ্ছা, যেহেতু আশা করেননি, ভালো হয়েছে, তো খল চরিত্রে অভিনয়ের জন্য আসলে নিজের জায়গা থেকে কি কি প্রস্তুতি নিতে হয়েছে? এই জায়গাটা হয়েছে কি, মানে সত্যি করে বলি, আমাদের যে সাইমন সাদিক ভাই, তার সাথে আমি একটা মুভি করছিলাম, সেটা জাফলং এ। তো ওই মুভিতে সাইমন ভাই আমরা একসাথে করেছি। তো সে বলতেছি কি, তোমার এই শিফটমেন্ট আমার খুব ভালো লাগছে, তুমি তোমার অ্যাক্টিংটা আমার কাছে একটু স্পন্টেনিয়াস লাগছে, আমি তোমায় কিন্তু সামনে কোনো কাজ হলে ডাকবো। আমার ঠিক আছে ভাই, ও হবে না। তো আমি আবার যাচ্ছিলাম হচ্ছে একটা অফিসের একটা নাচের রিহার্সালে, মানে অনেক দিন পরে। তো হঠাৎ করে সাইমন ভাই ফোন দেয়, বলে কি ভাইয়া কই আসো? আমি কেন, আমি তো যাচ্ছি একটু মিরপুরে, একটা রিহার্সাল আছে, তুমি একটু শেষ করে আসতে পারবা? কেন, ওইখানে এরকম এরকম। আর আমাদের এই মুভিটা প্রথমে মুভি হওয়ার কথা ছিল না, এটার কথা ছিল প্রথমে শর্ট ফিল্ম হবে। তারপর আস্তে 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 এটা দেখতেছি খুব ভালো হয়ে গেছে, সিনেমার রূপ নেয়। তো আমার ঠিক আছে। তো ওইখানে যাওয়ার পর আমি 3টা সিকোয়েন্স করার পর, ওই দিন 2-3টা সিকোয়েন্স করছি, করার পর দাদা বলতেছে, আমার না তোমার ভাল লাগছে, আমি চরিত্রটাকে আমি ক্যারি করতে চাই, টানতে চাই, তুমি কি বলো? আমি বললাম, দাদা আপনি যেটা ভালো মনে করেন। তারপর আসলে সাইমন ভাইয়ের পোষণটা শেষ হয়ে যাওয়ার পর ওই একটা সময় পুরো মুভিটাকে টানতেছে আমার। আচ্ছা। আর এই মুভির তো বেসিক্যালি হিরো হচ্ছে গল্প, আর আর একটা মেয়ে, এটা হচ্ছে কেন্দ্রীয় চরিত্র নিরঞ্জনা নীলা। ও তো অনেকগুলা ভেরিয়াস ক্যারেক্টার দেখানো হয়েছে গ্রামের। তো শহরে আসার পর থেকে হচ্ছে বেসিক্যালি আমার জার্নিটা শুরু হয়েছে। ওইটা থেকে শেষ পর্যন্ত আমি আমার এটা হয়েছে, মোট কথা মেয়েটাকে চেঞ্জ করার যে নষ্ট করার যে কারিগর, ওইটাই ছিলাম আমি। সব নষ্টের মূলে তাহলে আপনিই ছিলেন। ওই জন্য মানে ওইটা ভালো হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে অল ক্রেডিট গোস টু ইমন শাহ দাদা। জি, নিশ্চয়ই। এবং দাদার কথা তো চলে এসছে, বলতে চাই যে ইমন শাহ তো একজন আসলে গানের মানুষ, তিনি গুণী মানুষ, আমাদের প্রিয় ভালোবাসার একজন মানুষ। তিনি যখন আপনাকে এই সিনেমার প্রস্তাব দিলেন, সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কি ছিল? আমি তো মিরাচ্ছি কি, এই ইমন শাহ যাকে দেখছেন রিয়েলিটি শোতে, এই ইমন শাহ যার বাবা সত্য শাহ, এত মিউজিক মানে যে সে তো তারপর আমি তার নিজে স্টাডি করছি। আমার তো লাগছে তাদের ফ্যামিলিটাই হচ্ছে মানে ন্যাশনাল ওয়ার্ড ফ্যামিলি। সেও 7 বার পাইছে, কাকি আম্মাও পাইছে, তারপর কাকা বাবুও পাইছে, তারপর বড় ভাইও পাইছে। তো একটু কনফিউশন ছিল, উনি তো মিউজিকের মানুষ, কিভাবে দিবে প্রথম সিনেমা। হ্যাঁ, বাট আলটিমেটলি সে মানে এক বিন্দু ছাড় দেয় নাই। মানে সে মনে হয়েছে এই শুটটা ভালো লাগে নাই, সিএম কই আসো, চলো আরেকবার এই শটটা দিই আমরা, আমার ভালো লাগে না, এডিট ভালো লাগছে না, মানে এইভাবে করছে। এবং নীলা, মানে একটা কথা না বললেই না। আমিও সেটাই জানতে চাচ্ছিলাম আসলে, যে নির্মাতা ইমন সাহা এবং অভিনেত্রী নীলাঞ্জনা নীলাদের সাথে আসলে আপনার কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে? ইমন সাদাদার সাথে তো কাজ করছি, এটা ফার্স্ট। বা নীলা তো আমার আগের ফ্রেন্ড, হ্যাঁ। তো নীলার সাথে এর আগেও কাজ করা হয়েছে, কিন্তু নীলা এখানে
মানে কোনো প্রকার কোনো মানে থাকে না, আচ্ছা আজকে না করি দাদা কেন আরেকবার দিব, মানে কোনো প্রকার কোনো মানে জ্বালায় নাই। লক্ষ্মী বাচ্চার মতো যেভাবে কাজ করতেছে ঠিক ওইভাবেই কাজ করছে। এবং এই মুভিতে ধরেন বলতে পারি নীলাঞ্জনা নীলা, আমরা তো অনেক কাজই করি, বাট এই কাজটা ওর লাইফের একটা বেস্ট 5টা কাজের ভিতরে একটা হয়ে থাকবে। বাহ, চমৎকার। এবং সেই সাথে আরো বলতে চাই যে আমাদের প্রিয় মানুষ ইমন সাহার বাবা কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব সত্য সাহার জন্মস্থান তো ঘুরে এলেন এবং যেখানে ছিলেন ইমন সাহার মা শ্রদ্ধেয়া রমেলা সাহা। কেমন লেগেছে? ঐতিহাসিক একটা জায়গা ঘুরে এসেছেন, বাসা ঘুরে দেখেছেন আপনারা সবাই মিলে, সে অভিজ্ঞতা কেমন ছিল? ইমন দাদা হচ্ছে চিটাগাংয়ের লোকাল। ওইখানে আমাদের পঙ্কজ কাকু ছিল, ইমন শাহ দাদার কাকু, সেও একজন হিরো। আমরা 2 দিনের একটা ট্যুর দিয়েছি ইয়েতে চিটাগাংয়ে, শর্ট ট্যুর, বাট এই ট্যুরটা সারা জীবন মনে থাকবে। সত্য শাহর মানে তার নিজের বাসা, তারপর হচ্ছে ওই বাসায় শুটিং হইতো, অশিক্ষিত মুভির শুটিংটা ওই এলাকায় হয়েছে। তাদের বাসাটা হচ্ছে মানে আমি বলতেছি, আমি আমার ব্রেন দিয়ে ভিজুয়ালাইজেশন করতেছি, মানে মানে একটা রাজবাড়ির মতো অনেক বড় এরিয়া, হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি, তাদের বাসা। এবং সব থেকে মজার বিষয় কি, আগের দিনের বাড়ি তো, আপনি গরমে গেলেও যে ওয়েদারটা পাবেন শীতে গেলেও সেম ওয়েদারটা পাচ্ছেন। খুব মানে সুন্দর, হ্যাঁ, শান্তির একটা জায়গা। এবং দাদা, সত্যি কথা বলতে দাদার আম্মা, কাকি আম্মা, মানে এরা আসলে খুব ভালো মানুষ। এরা আসলে মানে ওই জিনিসটা মানুষকে না মানে রেসপেক্ট দিতে জানে। সত্যি এটা ভীষণ ভালো লাগার, এবং আমরা তো আসলে ওই বিষয়টা একজন মানুষের থেকে প্রত্যাশাও করি। আপনার কাছে জানতে চাই যে যারা এখনো সাইলেন্স মিউজিক্যাল জার্নি সিনেমাটি দেখেনি, তাদের কেন হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত? আমরা অনেকে না বলে, আমাদের বাংলাদেশে অনেকে বলে এখন আমরা অশ্লীল যুগে আছি, আমরা এখানে ফ্যামিলি সবাই একসাথে মুভি দেখতে পারি না, করতে পারি না। বাট তাদের জন্য একটা কথা বলবো, আপনারা ফ্যামিলির সবাইকে নিয়ে মুভিটা দেখতে পারবেন। এটা হচ্ছে আমরা যখন আগে, আমরা একটা সময় ছিল না, ওই যে আবার বলি সত্য সাদার কথা, কাকুর কথা, ওই যে ছুটির ঘন্টা, তারপর রাজ্জাক স্যারের যে মুভিগুলি মানুষ দেখতো, সালমান শাহ মুভি যখন দেখতো, হ্যাঁ, যখন সবাই হলে যে মুভিগুলি দেখতো আনন্দ। এবং আমরা মনে করি আমাদের এই মুভিটা ঠিক সেরকমই, ফ্যামিলি নিয়ে মানে গ্রুপ বেঁধে মানুষ যাওয়ার একটা মুভি। এবং একটু যদি আপনার কাছে বলি বা জানতে চাই যে আপনার বাবা শ্রদ্ধেয় আব্দুল হাকিম যদি বেঁচে থাকতেন, নিশ্চয়ই আপনাকে যখন বড় পর্দায় দেখতেন খুব খুশি হতেন, তাই না? আব্বুর ব্যাপারটা হচ্ছে, যখন মুভিটার আমরা ফার্স্ট শো দেখি, আমি সবার কাছে একটু ডিটাচ ছিলাম, কারণ আমি আমার এইটা ছিল মানে আব্বু বলতো তুমি একদিন বড় পর্দায় কাজ করবা, আমার বিশ্বাস। আমি মিস করছি আব্বুকে, মানে এতটুকু বলতে পারি। এবং এই তো 2 দিন আগেই গত 18 নভেম্বর আপনার বাবার 5ম মৃত্যুবার্ষিকী ছিল। যদি জানতে চাই জীবনের কোন কোন মুহূর্তে বাবাকে সব থেকে বেশি মিস করেন, খুব মনে পড়ে বাবার কথা? এটা আসলে 5ম মৃত্যুবার্ষিকী তো আমার কাছে মনে হয় না 5 সেকেন্ডের জন্য আমি আমার আব্বাকে ফিল না করে থাকি। প্রত্যেকটা ক্ষেত্রেই, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই, ধরেন আজকে মুভিটা রিলিজ পেলো, এটা কোনো অকেশনে, সাধারণ দিনে একটা ফোন কিনতে গেলে বা একটা বাইক কিনতেছি নতুন, মনে হচ্ছে আব্বুর নিয়ে যদি একটু ঘুরতে পারতাম। তারপর হচ্ছে অনেক সময় অনেক চিল্লাচিল্লি করছি, অনেক কথাবার্তা করছি, রাগ করছি, সেই জিনিসগুলি আরো বেশি মনে পড়ে। আর আব্বুর বয়স তো খুব একটা বেশি ছিল না, কোভিডে মারা গেছে, তো আর খারাপ লাগে। এবং জীবনের সব মুহূর্তে আসলে মনে পড়ে, সেটাই স্বাভাবিক। বাবা মার স্থান তো আমাদের জীবনে তেমনটাই আশ্রয়ের জায়গা। এবং আপনার বাবা একবার বলেছিলেন যে আপনার মা এবং বোনকে দেখে রাখতে, তার কথা নিশ্চয়ই আপনি রাখছেন? চেষ্টা করতেছি। আর এখন তো আম্মু আছেন, আসলে
বাবা যখন মারা যায় তখন আঙ্কেল তো আছেন, আমি দোয়া করি সে অনেক বছর বাঁচুক। তখন আপনি অ্যাকচুয়ালি আপনার রিয়েল ফেসগুলি দেখতে পারবেন। তখন না, তখন আপনি যারা মানে আপন বলে আরে আমরা তো আছি, আমি তো এটা ওইটা, তখন তাদের রিয়েল ফেসগুলি দেখায়। মানে শুধু শুধু না, মানে একটা আতঙ্কে রাখে। হ্যাঁ, তোমার তো এই ঝামেলা, হ্যাঁ তুমি তো এমনি জমি বিক্রি করতে পারবা না, সমস্যা আছে, হ্যাঁ তোমার তো নাই, তোমার এটা করে নিয়ে তারপর বিক্রি করতে হইব। তো মাঝে মাঝে মনে হয় কি পৃথিবীর বুকে আমি একলা যে আমার বাবা নাই। তো মানে ব্যাপারটা এমনও তো হইতে পারতো, সফট হইতে পারতো না, তুই টেনশন করিস না, আমরা দেখতেছি একটা ভেজাল আমরা মিটাবো না। সেই জিনিসটা আসলে পাই নাই, মানে আরো কমপ্লিকেটেড করা হয়েছে, আরো ওই করা হয়েছে। এই বাইরের জগতের ক্রুয়েল যে বিষয়টা, সেটাই আসলে বাবা মা আমাদের আগলে রাখেন, সেখান থেকে আমাদেরকে লুকিয়ে রাখারই চেষ্টা করেছেন, আশ্রয় দিয়েছেন, এবং পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সেটাই প্রত্যাশা করি, দোয়া করি। আমি মাছরাঙে এর আগে যখন এসেছিলাম তখন আমার আব্বা ছিল। তো যে জিনিসগুলি হয়, আমার আব্বা আমাকে কখনো মানে ফ্যামিলিক্যাল কোনো ইস্যুতে ইনভলভ হতে দেয় নাই। স্টিল আমার আম্মাও দেয় না এখন। আম্মা বলে তুমি যাও না, সেটাই বলছিলাম। হ্যাঁ আম্মা বলতেছে তুমি যাও না, মানে আব্বু আমাকে কখনো দেয় নাই। বাট এখনো আম্মু যতটুকু পারে আমাকে একটু অ্যাভয়েড করায়, না ওকে এর ভিতরে ইনভলভ করায় না, ও কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, ও রাস্তাঘাটে বেশিরভাগ সময় থাকে, ছুটে থাকে, ওর মতো রিল্যাক্সে থাকুক। হ্যাঁ, আব্বু দেয় নাই, কখনোই দেয় নাই। কিন্তু এখন ধরেন বুঝতেছি আর কি, মানে আমি কি হারাইছি, বা সেই দায়িত্ব পালন করতে হয়, অনেক কিছুতে না চাইলেও করতে হচ্ছে। ইভেন আমার ছেলেটা যখন বলে না বাবা দাদা আসে না কেন, মানে ওরে আমি কি বলবো, হ্যাঁ বিকালবেলা কোনো জায়গায় ঘুরে দিয়ে নিয়ে গেলাম, বাবা এই যে এই বাচ্চাটা যে দাদা আছে, তা আমাদের তো কই, মানে তো জবাব দেওয়ার আসলে কিছু নেই। এবং একবার আপনি বলেছিলেন যে 2026 সালের মধ্যে আপনি আব্দুল হাকিম ফাউন্ডেশনের হয়ে একটি ফার্মেসি করতে চান, এবং সেখানকার লভ্যাংশ দিয়ে আপনি একটি বৃদ্ধাশ্রম করতে চান। সেই স্বপ্ন বাস্তবায়নের আসলে সেই পথে আপনি কতটুকু এগিয়েছেন? সেটা আগাচ্ছি। মাঝখানে এই কোভিড টোভিড সব কিছু, তারপর হচ্ছে এই দেশের পলিটিক্যাল ইস্যুসগুলির কারণে একটু লেন্দি হয়ে গেছে, বাট আমি এটা করব নিশ্চয়ই। এবং সেই স্মৃতি কথা বা ভালোবাসার কথা, বাবা মার প্রতি সম্মান প্রদর্শন রেখে আসলে আমরা আরো অন্যান্য গল্পে চলে যেতে চাই, আরো অনেক কিছু জানবার আছে। আমি যতটুকু জানি যে আপনি একজন বাইক প্রেমী মানুষ, এবং বাইকের প্রতি আপনার ভালোবাসাটা অন্যরকম। তবে জানতে চাই সেই ভালোবাসার শুরুটা আসলে কি করে হয়েছিল? বাইকের ব্যাপারটা হচ্ছে কি, মানে ছোটবেলা থেকে যে আব্বু বাইক চালাইতো, তারপর আমার বাইকের হাতে করে হচ্ছে আমার একটা চাচা, আমার আব্বুরই ছোট, জলিল, আব্দুল জলিল স্যার সবাই বলে, কারণ সে একজন প্রফেসর। তো উনি হচ্ছে পদার্থ বিজ্ঞানের প্রফেসর। তো ওই চাচা আমাকে যেটা করতো কি, পুস্তকলা ব্রিজের উপর নিয়ে ছেড়ে দিত, হ্যাঁ তুই চালা বাবা। তো আমি ওই সময় থেকে যখন 6-7 বছর, তখন থেকেই আসলে আমি এই করতাম, চাচা বসে থাকতো পিছনে। তো ওইপর থেকে আব্বু আমি যখন করতাম, আব্বু আমাকে বলছিল, আমার একটা ফ্রেন্ডের খুব ইন্টারেস্টিং, আমার মন খারাপ, তখন আমার বাইক নাই, আব্বুরটাই চুরি চুট্টামি করে চালাই আর কি। তো একটু দেখতাম আব্বু গ্যাপে আছে, এটা একটু চালাই আসলাম এই আর কি। তো আমার ফ্রেন্ডের আমার আব্বা বলতেছে, কি হয়েছে মন খারাপ কেন? আমি বললাম অনি বাইক কিনছে। হ্যাঁ অনি বাইক কিনছে, অনি ভালো রেজাল্ট করছে, অনির বাবা বাইক কিনা দিচ্ছে, তুমি একটু ভালো রেজাল্ট করো, তোমার কিনা দেবো। বিশ্বাস করবেন আমি আর ওই 1 বছর কোনো কথা বলি না বাইক সম্বন্ধ। আমি রেজাল্ট নাই আব্বুরে দিছি। বাবা, আমি কি করবেন? আব্বু তো বলে আমার এক পোলা, আমি তো দিব না। আম্মু আবার বুঝায় বললো, দেখো ওর যদি মত থাকে বাইকে, ওর ফ্রেন্ডের বাইক নিয়ে মরবো, তুমি যেহেতু কমিটমেন্ট করছো, কমিটমেন্টটা নষ্ট করো না। তারপর আব্বু আমার বললো একটা বাইক কিনো, দিছে। বাইক কেনার পরে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছে। আমাকে বাইক অন দেওয়ার কথা, এটা তোমার দিলাম, এটা তুমি হাত পা ছিল, হ্যাঁ চালানো ভালো পুরোপুরি ক্লিয়ার কর, চালানো শিখো, তারপর বাইক দিব। তারপরে বলতেছে যে ঠিক। তারপর যখন আমি নর্ডামে যখন আমি ভর্তি হইলাম,
তখন আমি বললাম তাহলে এখন তো আমার কি দরকার। তারপরে 6 মাস পরে একটা নতুন বাইক কিনে দিছে। এবং আমি এও শুনেছি যে আপনার যে কোনো বাইকের প্রথম স্টার্টটা আপনার মায়ের হাতে হয়, কারণটা কি? আম্মুর বাইকের স্টার্টটা দেওয়ার মানে যতটুকু পারি আর কি, সব বাইকের হয় নাই। আম্মুর স্টার্ট দেওয়ার মেন রিজনটা কি, আমি পৃথিবীতে একজনেরই শুধু ব্যক্তিগত ড্রাইভার, সেটা হচ্ছে আমার আম্মার। সুন্দর বলেছেন। কারণ আমি তার একমাত্র ব্যক্তিগত ড্রাইভার। আমি তার সাথে বাজারে যাই, তার সাথে ভাড়া উঠাইতে যাই, তার সাথে হ্যাঁ এটা সেরে। এবং আমার আম্মা এমন একজন মানুষ যে তার হাজবেন্ডের বাইকেও চড়ছে, ছেলের বাইকেও চড়তেছে। আমার ছেলেটাকে একটু বড় বড় করতেছি জানি, এরপর তার নাতির বাইকও সে চলতে পারে। তো ওই জন্য আমি আম্মুর এই করি, কারণ আম্মু তো একটু নামাজি মানুষ। আর এটা আমার একটা মানে বিশ্বাস, শান্তির জায়গা। আম্মা স্টার্ট দিলে আমার বাইকটা ভালো থাকবে, আর হচ্ছে আমার লাকি চার্ম আর কি। সত্যি তাই। এবং 2018 সালে আপনি বিয়ে করেছিলেন তাসফিয়া নাসিরকে। সংসার কেমন চলছে সেটা তো জানতে চাই। আর নিজেকে যদি বলি যে স্বামী হিসেবে নিজেকে মূল্যায়ন করুন, তাহলে কি বলবেন? না, ভালো না। হ্যাঁ, ভালো না, সত্যি কথা বলতে। কারণ মানে আমার ওয়াইফের কথা বলতে মানে ও খুব ধরেন এরকম একজন মানুষ যে সময় দেয় না, কাজকর্ম নিয়ে সবকিছু নিয়ে ব্যস্ত থাকে। আমার সাথে আছে, এটাই তোর ধন্যবাদ দরকার। আর এমনি মানুষ হিসাবে ঠিক আছে, চাহিদা আহামরি না। হ্যাঁ, আর ওর তো বেশি বয়স না, ও আমার থেকে মিনিমাম 10 বছরের জুনিয়র। তো অ্যাডজাস্টমেন্ট খুব ভালো। আর হ্যাঁ, সবার সাথেই করে। আর আমার কাছে চাওয়া একটাই, মানে আমার সাথে মিলে থাকতে হবে। আর দুনিয়া দেখে আমার লাভ নেই, এই একটাই কথা। সুখে থাকতে হলে সবাই মিলেই থাকতে হবে। আর আম্মু খুব ভালো মানুষ, কোনো ঝামেলা নাই। মানে আমি আপনার কাছে যখন একটা ভালো জিনিস এক্সপেক্ট করব, আমার নিজেরও ভালো হইতে হবে। ওইটাই হলো মেন কথা, কোনো ঝামেলা নাই। আবার এখন তো মনে করেন আমার আব্বারে তো হারাইছি, কিন্তু যে পিচ্ছি জুনিয়র সিএম নাসির, এখন সে তো ধরেন আগুন। এবং 2020 সালে আপনি বাবা হয়েছেন। একদিকে যে এমন প্রথমবার বাবা হয়েছেন, আবার ডেটটাও খুব চমৎকার, 29শে ফেব্রুয়ারি আপনি প্রথমবার বাবা হয়েছেন। আপনার সন্তান শেখ আব্দুল্লাহ আল নাসির, তাকে নিয়ে জানতে চাই আপনার স্বপ্ন কি তাকে নিয়ে? প্রত্যেকটা বাবাই কিন্তু সবসময় কাঁধে উঠায় তার বাচ্চাকে। বিকজ পৃথিবীতে এমন একজন আছে যে কখনো মানে চাবে না তার সন্তানটা তার থেকে পিছনে থাকুক। সে সবসময় চাবে তার সন্তানটা তাকে ছাড়াই যাক। ঠিক তেমনটাই। হ্যাঁ, ও খুব ভালো গান গায়, মিউজিকের বিট বুঝে। তার ফেভারিট সিঙ্গার হচ্ছে আপনার হলো হাবিব ভাই। কোন ইনস্ট্রুমেন্ট কিনে দিয়েছেন বাসায় বাজায়? ওকে বাফায় ভর্তি করাবো, রিসেন্টলি ভর্তি করাবো। ও আর আমার কাছে ব্যাপার হচ্ছে, বাবা তোর যেটা ভালো হয় তুই সেটাই কর, আমার ফুল সাপোর্ট আছে। আর লেফট হ্যান্ড তো, ব্রেন খুব শার্প, আর খুব একটু দুষ্টামি তো করবেই, বাট ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। এই বয়সটা আসলে দুষ্টামি করারই, এখনই তো ওদের সময়, ওরা এভাবেই মজা করবে। এবং সিনেমার গল্পে যদি আবার একটু চলে আসি, সাইলেন্স মিউজিক্যাল জার্নি, এই সিনেমার আগে আপনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে লিডার আমি বাংলাদেশ সিনেমায় অভিনয় করেছিলেন। এবং যেটা বলতেই হবে, শাকিব খান আসলে 26 বছরেরও বেশি সময় ধরে এত জনপ্রিয়তা ধরে রেখেছেন, তিনি সমানভাবে এখনো জনপ্রিয়। এর কারণটা কি আপনার কাছে, কি মনে হয় এর পেছনে কি কি কারণ থাকতে পারে? শাকিব ভাই নাম নিলে কান ধরতে হবে, এটা হলো প্রথম কথা। সে হচ্ছে নিতান্ত একজন ভদ্রলোক। হ্যাঁ, আর ডেডিকেশন 100-100। শাকিব ভাই যেরকম ধরেন মানে বলে না, সে গোল্ডেন এ প্লাস পাওয়া, যেমন নাচ, যেমন অভিনয়, তেমন ফাইট, তেমন দেখতে। মানে তাকে তো আপনি দেখছেন, মনে হয় দেখছেন না? তার কিন্তু মানে পুরুষ মানুষই তাকায় থাকে, আর আপনার তো মেয়ে। মানে সে তো মানে মানে আমি আসলে বেসিক্যালি যে জিনিসটা বলি কি, মানে বাহ্যিক সৌন্দর্য তো আছে, সে মনের দিক দিয়ে খুবই সুন্দর, খুব ভালো মানুষ। আর সে তার কাজের প্রতি অনেক ডেডিকেটেড। নাইলে আপনি চিন্তা করে দেখেন, সেই লিডার আমি বাংলাদেশ করলাম, তারপর প্রিয়তমা, তার লুক দেখেন, রাজকুমারের তার লুক দেখেন, হ্যাঁ, তুফানে তার লুক দেখেন, বরবাদ তো ফাটাই দিল। তারপর
এখনো তো আমরা সামনে সোলজার পাবো। সোলজার দেখেন, তো আপনি বুঝেন মানে এই মানুষটা সত্যি সত্যি, এই জন্যই তো আমরা ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খানই বলি তাকে। মানে তার মানে আমি তো ধরেন তার কাছে দাঁড়ে তো আসলে মানে নাই, এবং শাকিব ভাই মানে মানে মানুষের দোয়া আছে, লোকটা ভালো মানুষ। মানে অনেকে বলতেছে না এটা সেটা হ্যান ত্যান, এখন আমরা সামনে তো দেখছি এখনো মাঝে মধ্যে যদি শুনি সাকিব ভাই এফডিসিতে আছে একটু দেখা করে আসি, ভাইয়া কেমন আছেন, হ্যাঁ ঘাড়ে হাত দিয়ে কথা বলে, হ্যাঁ কেমন আছো তুমি, এটা সেটা, হ্যাঁ মানে একটা মানুষকে সময় দেওয়া, মূল্যায়ন করা, হ্যাঁ মানে মাশাআল্লাহ খুব ভালো মানুষ, মানে সত্যি কথা বলতে ভালো মানুষ সে। এবং আফরান নিশো, ওনার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা হয়েছে এবং একসাথে আপনাদের কাজের বন্ডিংও চমৎকার। এবং আফরান নিশো তো এখন বড় পর্দায় সিনেমাতে, চলচ্চিত্রে কাজ করছেন, তার চরিত্রগুলো যেগুলো তিনি কাজ করছেন আমাদের ভালো লাগছে, আমরা ভালোবাসা জানাচ্ছি। তবে আপনার কাছে যদি জানতে চাই যে বড় পর্দায় আফরান নিশো আসলে নাম্বার 1 হবার যে সম্ভাবনা দেখেন, নাম্বার 1 নায়ক হবার যে সম্ভাবনা দেখেন, সেটা আপনি কতটুকু দেখতে পান? নিশো ভাই মানে সত্যিকারই একজন অভিনেতা। আপনি যদি আমাকে বলেন কমার্শিয়াল নায়ক, হ্যাঁ এখন আপনি ডিফারেন্স করতে গেলে ভাই আমি যদি বলেন সাকিব ভাইয়ের সাথে আপনি যদি তুলনা করেন তাহলে এই তুলনাটা করা আসলে না। হ্যাঁ নিশো ভাই দুর্দান্ত অভিনেতা। নিশো ভাই ধরেন যখন পারফর্ম করে তখন আপনি কেমনে যে ধরেন আপনি অন্য মানুষকে হয়ে যাবেন, সেটা আপনারা নিজেরাই কিন্তু দেখছেন সুরঙ্গতে। হ্যাঁ আপনি তো সুরঙ্গ দেখছেন, আপনি কি একটা ওয়েব সিরিজ দেখছিলেন ওই যে শিহাব শাহিনের যে মরিচিকা, পারফরমেন্স দেখেন আপনি নিশো ভাইকে ধরাই দিবেন একটা জিনিস, আপনাকে মনে করেন যা করবে। আর আমরা যখন একসাথে ফ্রেম শেয়ার করছি, নিশো ভাই তো বের করে এনে দিছে। আর আমার ক্যারিয়ারের বিল্ড আপের পিছনে তো নিশো ভাইয়ের অবদান অনেক, আমি তো এটা মানে ওপেনলি স্বীকার করি, সবসময় বলছি। হ্যাঁ কারণ নিশো ভাই মানে মাস্টারপিস। হ্যাঁ মানে ধরেন আপনি দেখছেন না তাণ্ডবই তো দেখছেন, হ্যাঁ নিকায় আমার টাকা নিয়ে ঘুমাইতে পারবি না, জায়গায় জায়গায় ছাদা করে দিব, তাণ্ডবই দেখেন দুইজন, সাকিব ভাই নিশো ভাই। হ্যাঁ এবং দাগিতেও আমরা দেখেছি। হ্যাঁ আপনি বুঝতেছেন না, তো নিশো ভাই ধরেন ওই অভিনয়ের জায়গাটা থেকে ধরেন মানে সে খুব দুর্দান্ত লেভেলের কিছু একটা করবে, তার প্রশ্নটুকু সে উড়াই দিবে, মানে এটার কোনো শিওর থাকেন। সত্যি সত্যি দুর্দান্ত। আর যদি সাকিব ভাই যদি নায়ক হয় বা যদি ধরেন নিশো ভাই যদি মনে করেন এন্টি নায়ক টাইপের কিছু একটা হয়, দারুণ মানে কি যে হবে ওইটা, মানে একদম স্ক্রিনে আগুন লেগে যাবে, একদম ঠিক বলছেন, একদম সত্যি। এবং আরেকটি মজার বিষয় বলতে চাই, সেটা আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, আপনার নাম সিয়াম নাসির, চিত্রনায়ক সিয়াম আহমেদের বাবার নাম নাসিরউদ্দিন আহমেদ এবং সিয়াম নাসির। তো সিয়াম আহমেদের সাথেও তো আপনার কাজের অভিজ্ঞতা হয়েছে, শুটিং সেটে তাকে কেমন দেখেছেন? ও তো আমার ব্রো। হ্যাঁ তা আমরা তো ধরেন আজকের থেকে তো না, সেই 2013 সাল থেকে আমরা একসাথে কাজ করছি। ও যখন নাটকে ছিল অনেকগুলা জার্নি তো আমাদের সাথে একসাথে আগে পরে কখনো মিলিয়ে, কয়দিন আগে দেখা হয়েছে এফডিসিতে, জাস্ট হাক করে বসেই ছিলাম অনেকক্ষণ। তো ধরেন মানে একই কলেজের আমরা, ও আমার আমার কয়েক ঘন্টার বড় সে। হ্যাঁ তো আঙ্কেলও অসাধারণ মানুষ। তো আমি তো আমাকে মিতা কেমন আছে? হ্যাঁ ভালো আছে। তো ওর ফ্যামিলিটা খুব ভালো, আঙ্কেল অসাধারণ। আর ওর কথা বলতে আমি যদি বলতে পারি, আমি আপনাকে এতটুকু বলতে পারি, আজ থেকে 20 বছর পর বা 15 বছর পর আমাদের বাংলা চলচ্চিত্রের সুপারস্টার হবে সিয়াম আহমেদ। সেই জায়গাটা সে করে নেবে অলরেডি। আমি আপনারা বলে দিলাম, আপনি লিখে রাখেন, যদি হায়াতে বাঁচা থাকে এর পরের কোন একটা প্রোগ্রামে আপনি বলবেন, তখন আপনি আমাকে বলবেন, কারণ আপনার ব্রেন অনেক শার্প, আমি জানি। একদম। এবং গল্পে যেমনটা আপনি বলছিলেন যে চিত্রনায়ক সিয়াম আহমেদের মতো আপনিও নটরডেমিয়ান, এবং তার পরবর্তীতে আসলে 2018 সালে আপনি ইউল্যাব থেকে সমাবর্তন শেষ করেছেন, হয়েছে তখন। এবং পরবর্তীতে যদি জানতে চাই যে আসলে যে বিষয়ে আপনি পড়ালেখা করেছেন সে বিষয়ে কখনো কোনো পেশায় আপনার থিতু হতে ইচ্ছে করেনি বা কোনো পরিকল্পনা করেননি? ফ্যামিলিক্যাল একটা প্রেশার তো থাকে। যে কোনো একটা ব্যাংকে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম বাংলাদেশে,
তো ইন্টারভিউ দেওয়ার পর সে যেখানে গেছিলাম তার অ্যাপ্রোচটা ভালো লাগে নাই। আচ্ছা, সে বলতেছে ও তো আপনি তো নাটক ফাটক করেন তাই না? নাটক ফাটক, আচ্ছা। আমি বললাম এক্সকিউজ মি স্যার, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাটক? মানে ক্যান ইউ এক্সপ্লেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাটক? ক্যান আই সে ব্যাংকার অর ট্যাঙ্কার? রাইট। তারপর হোয়াই ইউ আর ইনসাল্ট আদার প্রফেশন ভাই। তারপর সে আমাকে বলতেছে শোনেন এই যে বেতন হইতেছে এই টাকা এরকম এরকম, মানে স্পেসিফিক একটা বলছে। তারপর আমার অ্যাপ্রোচ ভালো লাগে না, এটা সেটা, মানে খুব, মানে আমি যখন আবার রিপ্লাই দেওয়ার পর ও বুঝছে মানে না, এর সাথে পাঙ্গা নেওয়া যাবে না। বড় আইসা আব্বুরে ফোন দিছে, আব্বু যে এরকম এরকম এইভাবে কথা বলতেছে আর হচ্ছে বেতন এত টাকা। তো ও যে বেতনটার কথা বলতেছে ওই বেতনটা আমার 2 দিনের রেমুনেশন। তো তারপর হচ্ছে আব্বু বলছে রাখ ওর চাকরি এইসব বাসায়। হ্যাঁ, আমাকে জব্বরের বেশি বেতন দিই, মানে ড্রাইভারের কথা বলতেছে। ফোন রেখে এসে আর ট্রাই করিনি। বাট হ্যাঁ, এইটা আমার কাজে লাগছে আমার বিজনেসের ক্ষেত্রে। আমি কিছু বিজনেস করছি, ওইটা আমার কাজে লাগছে। আচ্ছা, অন্যান্য প্রসঙ্গে যদি যেতে চাই, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি নিয়মিত কাজ করছেন, বিভিন্ন ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট আপনি প্রমোট করছেন, তাদের সাথে কাজ করছেন। এই কাজটার শুরুটা কিভাবে হয়েছিল আর আপনি কতটা উপভোগ করছেন? এই কাজটা শুরুটা হয়েছে কি, প্রথমে আমার কাছে একটা পেজ আমাকে একটা বক্স দিছে। বক্সটা দেখে তো আমার তো মনে হচ্ছে ঈদের মতো। ওইটার ভিতরে একটা জানামাজ, একটা কোরআন শরীফ, একটা তসবি, একটা মেসওয়াক, হ্যাঁ, তারপর একটা হচ্ছে একদম একটা ছোট একটা মেশিন আছে যে আল্লাহু আল্লাহু যে কাউন্ট করার জন্য। তো এটাতে বলছে ভাই আমার একটা ছোট একটা ভিডিও বানাই দেন। তো ভিডিওটা বানাই দিছি, দেওয়ার পর তো এটা মোটামুটি ও বুস্ট টুস করে করছে। তারপরে ওইটা দেখে আরেক লোক আসে এতগুলো চকলেট নিয়ে, ভাই ভ্যালেন্টাইনের আগে আমরা একটা চকলেট বানায় গিফট টিফট দেওয়াই, গার্লফ্রেন্ড ফ্রেন্ড জামাই বউ বিদেশ টিদেশ থাকলে পাঠায় দেয় না, ওইটা প্রমোট করার জন্য ওইটাও প্রমোট করে দিছি। আচ্ছা, তা এইভাবে প্রমোট করতে করতে না, তারপর দেখি প্রোডাক্টও দেয় আবার হাতে খামে টাকাও দেয়। আর কি লাগে, আমি তো আর বুঝি নাই প্রথমে। তারপরে আস্তে 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 আবার যদি কেউ 5,000 দেয়, ওকে ঠিক আছে। তারপর দেখলাম আরেকজন 10,000 দিল, আরেকজন 20,000 দিল। মানে আস্তে আস্তে দেখতেছি না, এটাই তো এখন ব্যবসা। এখন এইটাই ব্যবসা, এইটাই করতেছে। ধরেন মোটামুটি একটা এখন আলটিমেটলি একটা সেট হয়ে গেছে আমার, মানে আমার একটা সেট বানাইতে হয়েছে, মোটামুটি আমার স্টুডিওর মতো বানাইতে হয়েছে, ক্যামেরা কিনতে হয়েছে, লাইট কিনতে হয়েছে, হ্যাঁ, সেট আপ করতে হয়েছে, টিম ম্যানেজ করতে হয়েছে। আমার টিম একটা আছে, ওরা কাজ করে। তো এইটা এখন ধরেন মোটামুটি প্রতি মাসে আপনাদের দোয়ায় করা হয়, কারণ ওটাও তো একটা প্রফেশনালি সেই কাজটা করতেই হবে, যেহেতু প্রফেশনালি হচ্ছে ওটাও একটা, এবং প্রফেশনালি হচ্ছে। আবার আমি করলে অনেক করা যায়, কিন্তু করি না। যেমন স্পেসিফিক কিছু ড্রেস, যেমন এইটা হচ্ছে টেইলো, আমি এটা টেইলো থেকে পড়ছি, ওদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমি ওদের ড্রেস আমি সবসময় পরি, স্পন্সর করা হয়। এখন টেইলো থেকে কিছু ড্রেস পাঠাইলো, এখন এটা তো আর খাওয়ার কিছু না। এখন অনেকে দিছে হচ্ছে বলতেছে ভাই এটা খাইলে আপনার মানে মাথার চুল গজায়। আমি বললাম ভাই দিস না, রাইট, কিছু হার্মফুল যদি হয় দিব না। এখন খাই যদি মরে যায় তখন আমি কি করব, ভয়টাও থাকে। হ্যাঁ, তো ওই জিনিসগুলি আমি একটু অ্যাভয়েড করি। তারপর বাচ্চাদের ফুডের জিনিসগুলি একটু অ্যাভয়েড করি, হ্যাঁ, সেন্সিটিভ ইস্যুসগুলি আমি একটু অ্যাভয়েড করি। তাছাড়া মোটামুটি করা হয় গ্যাজেট আইটেম, তারপর হচ্ছে ওয়ালেট অনেক কিছুই করা হয়, আতর, আমি এগুলো অনেক কিছু করা, পারফিউম। এবং যেমনটা বলছিলাম যে কতটা উপভোগ করছেন এই কাজটি? ভালোই লাগতেছে, খারাপ না। আচ্ছা, আর এটা তো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাওয়া যায়, এটা কোনো ঝামেলা না। বা ভালো লাগতেছে, এটা করতেছি, করি। আর এখন তো টিভিসি থেকেই ওভিসিগুলি বেশি হচ্ছে, সেখানেও কাজের কিছু ব্যস্ততা রয়ে গেছে। এবং মহল্লা ধারাবাহিক নাটক থেকে শুরু করে নাগামরিচ, এই নাটক সাম্প্রতিক সময় আমরা দেখেছি বেশ কিছু নাটকে আপনাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখছি। যদি জানতে চাই আপনি মূলত আসলে কোন জনরার, কোন ধরনের চরিত্রে কাজ করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এখন সত্যি কথা বলতে কি, এখন আমার কাছে ভালো লাগে, এখন আমি একটু বেছে বেছে কাজ করতে চাই। আর ফিল্মের প্রতি একটু দুর্বলতা বেড়ে গেছে সত্যি কথা বলতে। আমি সামনে আরও কিছু ফিল্মের কথা হচ্ছে, অলরেডি ওই ফিল্মের মাধ্যমেই কিন্তু অনেকে নক দিচ্ছে এবং কথা হচ্ছে, আমি করতে চাচ্ছি। আর সিরিয়ালের কথা বলতে গেলে কি, ফরিদুল হাসান ভাইয়ের সিরিয়াল, সে বরাবরই
খুব একটু ক্রাউড কাজ করে, অনেক আর্টিস্ট নিয়ে কাজ করে। এইটা পুরোপুরি মহল্লা গল্পটা পুরান ঢাকার উপর বেস করে করা হচ্ছে। হ্যাঁ, আর নাগামরিচ যেটা হচ্ছে, হ্যাঁ ওইটা হচ্ছে আপনার খুব, ওইটা একটু কমেডি, ওইটা কমেডি। তাছাড়াও আরও কিছু কাজ করা হচ্ছে। এই কাজগুলি আপনার একটা কাজ করছি রিসেন্টলি, এটা 7 পর্বের ঈদে যাবে। কাজের মেয়ে অরিন, হ্যাঁ এটা হলো হিমি, হ্যাঁ সে থাকে কাজের মেয়ে, সে ধরেন বড় লোক পোলাপান পড়ায়, ঠিক আছে, মানে ওরকম আর কি। এটাও মজার গল্প, এটা ভালো লাগবে মানুষের। এটা দেখে কেউ আবার বুদ্ধি না পেয়ে যায় কিছু। তো আমরা মোটামুটি সাসপেন্স থাক, হ্যাঁ আমরা খুব করি। ঈদের সময় আমরা দেখতে পারবো। বাহ, চমৎকার। এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ইমন সাহার একটি সিক্রেট বলুন। সে রাগ করতে পারে না। আপনার একটি গুণ, একটি দোষ বলুন। আমার দোষ হচ্ছে ধরেন আমি জাতা লেভেলে যেতে যাই আমার রাগ উঠলে। আর গুণের কথা বললে, আমি এটা বলা উচিত না, আমি দান করারটা বেশি করি। বাহ, খুব সুন্দর। নিজের যে স্বভাবটি আপনি দূর করতে চান, ওই যে হুট হাট, মানে মাথা গরম হয়ে যায় বা রাগ করে শর্ট টেম্পার্ড, এইটা কন্ট্রোল করতে পারলে আরো অনেক উন্নতি করতাম। যেই 3 জন নির্মাতার সাথে আপনার কাজ হয়নি কিন্তু আপনি ভবিষ্যতে কাজ করতে চান? রায়হান রাফি ভাই, তারপর হচ্ছে হলো মেহেদী হাসান হৃদয় ভাই, বরবাদের ডিরেক্টর, আর হচ্ছে আমাদের কাজল আরিফিন অবি ভাই। বাহ, চমৎকার। অনেক অনেক শুভকামনা থাকছে আপনার জন্য এবং বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অর্চি আপু, অনেক দিন পর আড্ডা হলো। আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে হচ্ছে, আমাদের সাইলেন্স মুভিটা দেখবেন। এটা একটা ফ্যামিলিক্যাল মুভি, সবাই বাচ্চা থেকে বুড়ো বাসার যারা আছে দলে বলে সবাই মুভিটা দেখবেন। আর আমরা খুব কষ্ট করে কাজ করি, আমাদের মুভি বলেন নাটক বলেন সব কিছু দেখবেন। আপনারা দেখলেই আমাদের সার্থকতা এবং কাজটা আমাদের সফল হবে ইনশাল্লাহ।